দর্শক, শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। সবাইকে স্বাগত। আমি জানাচ্ছি ছোঁয়া খন্দকার। বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। সড়কে জলাবদ্ধতায় থমকে আছে ঢাকা। শিক্ষার্থী চাকরিজীবীরা গন্তব্যে পৌঁছাতে পারেননি সময় মতো। সবচেয়ে ভোগান্তিতে পড়েন মিরপুরের বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে 48 ঘন্টা পর কমে আসবে বৃষ্টিপাত। গতরাত থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, আর তাতেই তলিয়েছে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা। বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে না। এখানে টাঙ্কি টুকির ব্যাগটি তলায় সব তলায় গেছে, মাল সামানা সব তলায় গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না। শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা, যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার দুটো ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস্তা আর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আসে। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে, কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার। তাই নালা ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে দাঁড়িয়ে আইতে আছে আস্তে আস্তে। 2 ঘন্টা ধরে জ্যামে বসে আছি। এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন। তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টার থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সাগর তীরের বাঁশখালী এখনো তলিয়ে আছে পানি নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন। বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর ফুটে গেছে। তা আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটাতে পানি উঠছে। এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র। ঘরের ভেতরে হাঁটু সমান কাদা। বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না। বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে পরশু দিন একটু কমছে, কালকে একটু কমছে, এখন আজকে আবার ডুবতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে। বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। তাদের পুরো ঘরের পেছনটা বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং তারা গত 6-7 দিন ধরে কোনো ত্রাণ সহযোগিতা পাননি। নেই তাদের কোনো রকম বিশুদ্ধ খাবার। এসব মানুষের কি হবে সেটাই এখন তাদের কাছে বেশ চিন্তার বিষয়। পাশাপাশি তারা বলছেন সরকারি সহযোগিতা প্রয়োজন বন্যা পরবর্তী তাদের দেখভালের। চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া সহ প্রায় সব ইউনিয়নের প্রতিটি গ্রামের চিত্র এমন। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই।
দুইজনে দুই মুড়ি টুড়ি দিছিল আমরা তার কই যাবো বাবা খানা জায়গা নেই এই সরকারি স্কুল একটা তালা ভাঙ্গি সবাই ঢুকছে আর কি আশ্রয় কেন্দ্র আছে খরচ যাই বাবা খানা আত্মীয় স্বজন যে জায়গায় আশ্রয় লই। তবে প্রশাসনের দাবি প্রতিটি ইউনিয়নে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিম বাঁশখালী জলাবদ্ধতার কারণে সুইচ গেট অ্যাভেলেবেল না থাকার কারণে সুইচ গেট আবদ্ধ থাকার কারণে আমাদের জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে। আমাদের 110টা আশ্রয় কেন্দ্রে 692 জন আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা খবর রাখছি এবং বলছি তারা যাতে তাদের ঘরবাড়ি যে ভেঙে পড়েছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা আমরা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 5 দিন ধরে থমকে আছে পাহাড়ের জনজীবন। ভারী বর্ষণ এবং নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সবচেয়ে বেশি। অনেক স্থানে যান চলাচল বন্ধ। বান্দরবান খাগড়াছড়ির অনেক এলাকা এখনও প্লাবিত। পাহাড় ধসে পড়ায় সারা দেশের সাথে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন উপজেলায় শত শত পরিবার পানিবন্দী। 5 দিন ধরে চরম ভোগান্তিতে তারা। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বাঘাইছড়ি দীঘিনালার সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে 4 দিন ধরে যান চলাচল বন্ধ। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। সারা রাত বৃষ্টি হয়েছে, 4টার দিকে পাহাড় থেকে যে জল পানি আসছে। আমরা সবাইকে সচেতনতামূলক মাইকিং করতেছি যাতে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যায়। বান্দরবানের বড় অংশ এখনও প্লাবিত। বৃষ্টি কমায় জেলা শহরের কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামলেও ব্রিগেড এলাকা, বেতার এলাকা ও পুলিশ লাইন এখনও প্লাবিত। নৌকায় চলাচল করছে মানুষ। পাহাড় ধস, সড়ক ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন স্থানে পানি জমে থাকায় লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা, থানচি ও বাঙ্গলহালিয়া চন্দ্রঘোনা সড়কে যান চলাচল বন্ধ। বাজালিয়া সড়ক পানির নিচে থাকায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী দূরপাল্লার বাসও চলাচল বন্ধ। ঘর আছে কি নাই পানির ভিতরে এটা আমি নিজেও জানি না। আমরা দিনমজুরের মানুষ, মানুষের বাসায় আমরা কাজ করে খাই। আমাদের ঘর নাই, বাড়ি নেই, কিছু নাই, পানির ভিতরে বসবাস করি। ঘর দেখতে যাই দেখি ঘরও ভেঙে চলে গেছে। এখানে কোনো নৌকার ব্যবস্থাও নাই, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং, মাইনী নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থান এখনও প্লাবিত। অর্ধশতাধিক পরিবার পানিবন্দী। রোববার বৃষ্টির মাত্রা কমায় কিছু এলাকা থেকে পানি নেমেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আল আমিন শেখদার, যমুনা নিউজ। 5 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে যাত্রী সংখ্যা একেবারেই কম। ট্রেন লাইন থেকে পানি সরে যাওয়ায় সংস্কার শেষে একাধিক ট্রায়ালের পর শুরু হলো ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা এখনও জলাবদ্ধতার কবলে। আবার বৃষ্টি শুরু হওয়ায় বেড়েছে ভোগান্তি। চট্টগ্রাম কক্সবাজার রুটে রেললাইন কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার এবং রেললাইন কিছুটা উঁচু করে কয়েক দফা পরীক্ষামূলক চলাচলের পর 5 দিন পর আবার শুরু হয়েছে ট্রেন চলাচল। দুপুরে নির্ধারিত সময়ের কিছুটা পরে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী একেবারেই কম। ট্রেনে ওঠা আগ পর্যন্ত আমি আনসার্টিনিটির মধ্যে ছিলাম একটা, যে হবে কি হবে না। তো যাক, থ্যাঙ্কস টু মাই গড, মানে সাকসেসফুলি আমরা এখন যাচ্ছি কক্সবাজার। বাচ্চারা যখন শুনতে আসবে ওদের তো খুব মন খারাপ। মূলত বাচ্চাদের মানে মন খারাপটা যেন না থাকে, এটার জন্যই যত কষ্টই হোক এটার জন্য আসলাম। আমরা তো আগেই টিকিট কাটছি, আমরা তো জানি না যে আবহাওয়া এরকম হবে। আমরা তো এখন আল্লাহ দিছে, কিছু তো করার নেই। এই আবহাওয়া তো কক্সবাজারে যাওয়ার মতন না, এবং বাসার থেকে বেরোবার সময় অনেকেই নিষেধ করছে, বাট করার কিছু নাই, অফিসিয়াল কাজ। অনেকদিন পর বিদেশ থেকে আসলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। রেল কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ অংশে পাথর ফেলে ট্র্যাক শক্তিশালী করা এবং একাধিক ট্রায়ালের পর যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রেল লাইন প্রায় 2 ফিট পানির নিচে গেছিল, পানি একটু কমে গেছে। আবার অন্যদিকে আমরা বেলাস দিয়ে রেল লাইনটাকেও 1 ফিটের মতো উঁচু করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে ট্রেন লাইন ফিট করছি। চট্টগ্রামে আমাদের
পর্যটক এক্সপ্রেস আছে, এটা একটু পরেই স্পট পার হয়ে যাবে। আজ থেকে চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ স্বাভাবিক। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় গত 5 দিনে অন্তত 20টি আন্তনগর ট্রেনের শিডিউল বাতিল হয়। যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে টিকিটের অর্থ। রেললাইন থেকে পানি নেমে গেলেও চট্টগ্রাম মহানগরীর অনেক নিচু এলাকা 5 দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। রোববার দিনভর বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় ভোগান্তি বেড়েছে আরও। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। দিন দিন এভাবে ভোগান্তি কত আর সহ্য করা যায়? এভাবে পানি ডিঙে অফিসে যাওয়া, বাসায় যাওয়া, মানে পানিতে প্রচুর পরিমাণ ময়লা। বাসা থেকে তো বের হওয়াটা ডিফিকাল্ট। বাসার নিচে পানি, রাস্তায় পানি, সব জায়গায় পানি। সব সময় প্রস্তুতি থাকতে হয়, মোকাবেলা করতে হবে কি করা যায় মানে বর্ষা আসার আগে। এখন আমরা দেখতেছি আমাদের এলাকায় বর্ষা আসছে, ড্রেনের মধ্যে কাজ করতেছে, এটা তো হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন না চলি, নালাতে কাজটা যদি না ফেলাই তাহলে তো আমাদের এই দুরবস্থা হবেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর, নরসিংদী সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও কলকারখানায় পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নরসিংদী শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ভারী বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন এলাকা। শহরের ডিসি রোড, সাটিরপাড়া, ভেলানগর সহ বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ঠিকমতো পরিষ্কার না করায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সমস্যা আছি, বড় বাসা টাসা সব কিছুর মধ্যে ডুবাই। পৌরসভা থেকে যদি ড্রেনটা পরিষ্কার করে অথবা ড্রেন যদি রাস্তাঘাট ভালো করে তাহলে তো আরো ভালোই হয়, এগুলো আমরা চাইতেছি। শহরের চৌওয়ালা এলাকায় অনেক ছোট বড় কারখানাতেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 95% মিল পানির নিচে, এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকার মানে ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকলে পরে যে আমার কাপড় নষ্ট হতেছে, মেশিন বন্ধ, আমার শ্রমিকরা কাজ করতে পারবো না, এটি বেশি সমস্যা। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়াতচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের 8 বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং
রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানান মাঠ প্রশাসনের কর্মকর্তারা। 6 মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকের অবৈধ বর্জ্যের লাইন বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধানমন্ডি লেক সংস্কার, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এসটিপি সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বৈঠকে ঢাকার লেকসমূহ পুনরুদ্ধার, বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসটিপি স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বকাপের খবর। 10 জনের দল নিয়ে রূপকথা লেখা হলো না সুইজারল্যান্ডের। অতিরিক্ত সময়ের 2 গোলে সুইসদের 3-1 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে নাম লেখালো লিওনেল মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলের সমতায় শেষ হলে ম্যাচ করায় অতিরিক্ত সময়ে, যেখানে দাপট দেখিয়ে আলভারেজ ও লাউতারো মার্টিনেজ ছিন্ন করেন সুইসদের দুর্গ। 16 জুলাই আটলান্টায় ফাইনালে ওঠার মিশনে বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের মঞ্চে যখন মেসি মার্টিনেজদের অগ্নি পরীক্ষা, তখন পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে আর্জেন্টাইন কিংবদন্তি অ্যান্টোনিও রাতেন। তার স্মরণে কালো আর্মব্যান্ড পরে সুইসদের বিপক্ষে মাঠে স্কালোনি শিষ্যরা। শোককে শক্তি করে ম্যাচের শুরুতেই লিড আর্জেন্টিনার, যা এবারের বিশ্বকাপে দলটির দ্রুততম গোল। 10 মিনিটে মেসির মাপা কর্নারে ম্যাক অ্যালিস্টারের দর্শনীয় হেড, উচ্ছ্বাসে ভাসে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপে মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, তা কি করে হয়? অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে নাম লেখালেন নতুন রেকর্ড বুকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি 10 অ্যাসিস্ট এখন আর্জেন্টাইন অধিনায়কের, সেটিও আবার 10 জন ভিন্ন ভিন্ন ফুটবলারের সাথে। মেসির অ্যাসিস্ট ও আর্জেন্টিনার গোল বাদে প্রথমার্ধের বাকি গল্পটা সুইজারল্যান্ডের। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ব্যর্থতার গল্প লিখেছে দলটির আক্রমণ ভাগ। বিশেষ করে চোট কেড়ে নেওয়া মানজাম্বির অভাবটা বেশ ভালোই টের পেয়েছে সুইসরা। বিরতির পর দ্বিগুণ শক্তি নিয়ে সমতায় ফেরার চেষ্টা ইউরোপ প্রতিনিধিদের। 50 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। 67 মিনিটে সুইসদের ত্রাতা হয়ে আসেন ড্যান এনদোয়ে। তার দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সুইজারল্যান্ড। অবশ্য গোল উদযাপনের রেশ কাটতে না কাটতেই 10 জনের দলে পরিণত হয় দলটি। ফাউলের নাটক করে প্রতিপক্ষকে কার্ডের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। যে সুযোগে একের পর এক আক্রমণ করেও হতাশ হতে হয়েছে মেসি ম্যাক অ্যালিস্টারদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও আর্জেন্টিনার দাপট। প্রথম 15 মিনিট সুইস দুর্গ অক্ষত থাকলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। হুলিয়ান আলভারেজের দারুণ ফিনিশিং বিশ্ব চ্যাম্পিয়নদের এনে দেয় সেমিফাইনালের টিকিট। অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি, তবে তার দলের জয় আটকে রাখা যায়নি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে শেষ 4-এ নাম লেখালো আর্জেন্টিনা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। লাল কার্ড পেলে কি হবে খেলার ধরন? আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সেভাবেই পরিকল্পনা করেছিল সুইজারল্যান্ড। ম্যাচে সেই শঙ্কাই সত্যি হলো। রেফারির এমন সিদ্ধান্তকে ডিজাস্টার বলছেন সুইজারল্যান্ডের ফুটবলাররা। লিওনেল মেসির মতে সেখানেই পাল্টে গেছে ম্যাচের মোড়। Yeah, the red card changed everything. It's painful. It's just a disaster. I don't know what this referee is doing here, you know. Tirarse atrás y controlar el শিশুর মতো কাঁদছেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। 67 মিনিটে সমতায় ফিরেছিল সুইসরা। মিনিট 5 পরেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। 10 জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড শেষমেশ ম্যাচ হারে। এই ঘটনার জন্য যেন আগে থেকেই প্রস্তুত ছিল দলটা। অনুশীলনে কখনো 11 বনাম 10, 11 বনাম 9, কখনো অনুশীলন করেছে 11 বনাম 8 জনকে নিয়েও, যাতে কেউ লাল কার্ড দেখলেও প্রস্তুত থাকা যায়। শেষমেশ সেই শঙ্কাই সত্যি হলো। পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরার এই সিদ্ধান্তকে রীতিমতো ডিজাস্টার বলছেন সুইস ফুটবলাররা।
It's just a disaster. I don't know what it's referee. এটা একটা ডিজাস্টার। রেফারি এখানে কি করেছেন তা আমি জানি না। এই পরিস্থিতিতে ভিআর কিভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তা আমার মাথায় ঢুকছে না। রেফারিকে তার কাজটা করতে দেওয়াই ভালো। VAR like change a game. Yeah, the red card changed everything. আমরা দেখিয়ে দিয়েছি যে আমরাই সেরা ছিলাম। যখন খেলাটা 11 বনাম 11 ছিল, লাল কার্ড সবসময় কঠিন, বিশেষ করে যেখানে প্রথম হলুদ কার্ডটা দেখানোই উচিত ছিল না। You have to lose because of 1-1 গোলে সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ের 2 গোলে 3-1 ব্যবধানে জেতে আর্জেন্টিনা। দলটার অধিনায়ক লিওনেল মেসিও বলছেন লাল কার্ডের সেই সিদ্ধান্তই তাদের ম্যাচে ফিরিয়েছে। শেষের দিকে তার একজন খেলোয়াড় কম নিয়ে খেলেছিল, ঠিক তখনই আমরা ফাঁকা জায়গা খুঁজে পেতে শুরু করলাম। বলে নিয়ন্ত্রণ আরো বেশি নিজেদের দখলে রাখতে পারলাম। তারাও কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ল। খেলা নিয়ন্ত্রণ আমাদের হাতে ছেড়ে দিল। স্বাভাবিকভাবেই একজন খেলোয়াড় কম থাকার বিষয়টি পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিয়েছিল। আর্জেন্টিনার সামনে সেমিফাইনালে এখন ইংল্যান্ড। দারুণ ফর্মে থাকা দলটা শেষ 8 বছরে উঠেছে 4টা বৈশ্বিক আসরের সেমিফাইনালে। এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন লিওনেল মেসি। বড় দলের বিপক্ষে খেলা সবসময় বিশেষ। আমি এর আগে কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলিনি, এজন্য এটা একটা বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। এটা বিশ্বকাপ সেমিফাইনাল। আমরা এখন বিশ্রাম নেব এবং সে ম্যাচের জন্য প্রস্তুত হব। হুলিয়ান আলভারেজের খেলায় মুগ্ধ মেসি। আর্জেন্টাইন ক্যাপ্টেন বলছেন হুলিয়ান এমন সময় জ্বলে উঠেছেন যখন তাকে আর্জেন্টিনার সবচেয়ে বেশি প্রয়োজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। মাঠে লড়াইয়ে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আলবিসেলেস্তারা। সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খেলা উপভোগ করেছেন হাজারো ফুটবল অনুরাগী। সকাল থেকেই আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। তবে ফুটবল প্রেমী বাঙালির আর্জেন্টিনা উন্মাদনার কাছে পরাস্ত হলো প্রকৃতির এই বৈরী রূপ। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন হাজারো ফুটবল অনুরাগী। লক্ষ্য একটাই, বড় পর্দায় প্রিয় দল আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার লড়াই উপভোগ করা। বৃষ্টিতে ভিজেই মাঠের প্রতিটি আক্রমণ আর কাউন্টার অ্যাটাকে চোখ ছিল দর্শকদের। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা গোল পাওয়ায় বাঁধ ভাঙা জোয়ার আসে পুরো টিএসসিতে। ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। আক্রমণ ভাগে লিও মেসির জাদুকরি পাস আর ফরওয়ার্ডদের দুর্দান্ত ফিনিশিংয়ে একে একে আসে 3টি গোল। অ্যাটাকিং আর ডিফেন্সে আমরা যে সমস্যাটা দেখতেছিলাম সেই সমস্যাটা মোটামুটি আমরা কাটাই উঠছি। মিডফিল্ডার খুবই ভালো খেলতেছে। লাস্টবারও তো শেষবার বলা হয়েছিল, বাট কাপ নেওয়ার পরে তো আবার খেলতেছে। এবারও যদি মানে ইনশাআল্লাহ যদি জিততে পারে তাহলে আবার খেলবে। ইংল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যাব এবং চতুর্থবারের মতো আমরা শিরোপা উঁচিয়ে ধরবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনা আমাদের আবেগের জায়গা, আর্জেন্টিনার খেলা দেখতেই হবে। ম্যাচে সুইজারল্যান্ড 1টি গোল শোধ করলেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। 3-1 ব্যবধানের এই জয়ে নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট। বিশ্বজয়ের স্বপ্ন পূরণে মেসিদের সামনে এখন রয়েছে আর মাত্র 2টি ম্যাচ। আর এই জয়ে উচ্ছ্বসিত ভক্তদের প্রত্যাশা এবারও শিরোপা উঠবে মেসির হাতেই। আর্জেন্টিনা টিম বলে কথা, মেসি দিক বা আরেকজন টিম মেম্বার দিচ্ছে তো জিতছে কে আর্জেন্টিনা, এটা হলো কথা। আমাদের প্রেমিকা হতাশ করতে পারে কিন্তু আর্জেন্টিনা কখনো হতাশ করবে না আমাদের। গোলটা ছিল দেখার মতো। এই বিশ্বকাপের সেরা গোলগুলোর মধ্যে একটা গোলই আলভারেজের গোলটা। যে 22-এর টিমটা বেটার ছিল, এখন অনেক কিছু আসলে ডিপেন্ড করতেছে। সেমিফাইনালে যদি আরো একটু ইমপ্রুভ করতে পারে তাহলে হয়তো আশা করতে পারি। আর্জেন্টিনা সুপার টুপার খেলছে, এটার জন্য শুভকামনা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাক। ঝুম বৃষ্টিতে ভিজে বড় পর্দায় খেলা দেখার এই আমেজ ফুটবলের প্রতি বাঙালির নিখাদ ভালোবাসারই প্রমাণ। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর এখন ট্রফি ধরে রাখার অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অতিরিক্ত সময়ে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জোড়া গোল করে ইংলিশদের ট্রাদা জুট বেলিংহ্যাম। মায়ামিতে প্রচণ্ড গরমে প্রথমার্ধে বল পজিশনে দাপট ছিল ইংল্যান্ডের, কিন্তু আক্রমণের সংখ্যায় নরওয়ে এগিয়েছিল। ম্যাচের 36 মিনিটে লিড নেয় ভাইকিংসরা। স্কোরশিটে নাম তোলেন আন্দ্রেয়াস শিলদেরুপ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশরা সমতায় ফেরে। টানা দ্বিতীয় ম্যাচের গোলে দেখা পান মিডফিল্ডার জুট বেলিংহ্যাম। নির্ধারিত সময় আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যেখানে শুরুতেই ম্যাচের নিজের দ্বিতীয় আর বিশ্বকাপের ষষ্ঠ গোল আদায় করেন বেলিংহ্যাম।
ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটন তেহরান সংঘাত। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির 140টি স্থাপনা। বিধ্বংসের জবাব দিয়েছে তেহরান। তাদের মিসাইল ও ড্রোন আঘাত হেনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। 2 দিন বিরতির পর আবার ইরানের পথে মার্কিন যুদ্ধবিমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযান। মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে সিরিক, সাবাহার, বুশেরে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ আরও কয়েকটি শহরে। খোনাবের সামরিক ঘাঁটিতে হয়েছে হামলা। বুশের প্রদেশে পরমাণু কেন্দ্রের কাছাকাছি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। আক্রান্ত হয়েছে প্রদেশটির আরও 4 শহর। কঠোর জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন ছুড়েছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বড় ধরনের হামলা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। MQ-9 ড্রোন হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ওমানে দুকুম বন্দরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রিফুয়েলিং প্ল্যাটফর্মে হয়েছে হামলা। কয়েকটি জায়গায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। কাতারে শিশুসহ আহত হয়েছে 3 জন। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে গেলে আরও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ডস আইআরজিসি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আবারও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে ভারতের মণিপুর রাজ্যে। শনিবার রাজধানী ইম্ফলের কান্তো সাবাল গ্রামে মেইতেই সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। 2023 সালের মে মাসে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতের সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে পালান। পুলিশ জানায় আগুন লাগানোকে কেন্দ্র করে আলাদা 2টি সম্প্রদায়ের 600 জন সদস্য কান্তাসাবালের দিকে অগ্রসর হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এড়ানো গেছে সংঘাত। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যদের সন্ধানে চলছে তল্লাশি। মেইতেই ও কুকি সম্প্রদায়ের বিবাদের কারণে কয়েক বছর ধরেই উত্তপ্ত মণিপুর। সংসদ ভবন অঙ্গনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন প্রক্রিয়া চলছে। বাদাসর সংসদ ভবনের প্রবেশ মুখে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। স্পিকার তার বক্তব্যে বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিল না। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সবক নেওয়ার তৌফিক দেন যে 3 টুকরা কাপড় বা 2 টুকরা কাপড় আমাদেরকে এইভাবে গায়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা সেই কথা স্মরণ করে নিজেকে প্রস্তুত করি। আল্লাহ তৌফিক দান করুন। সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। বিশেষ আলোচনার পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন ও দোয়ায় অংশ নেন সংসদ সদস্যরা। বিশেষ আলোচনায় মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কর্মময় জীবনের কথা স্মরণ করেন। দেশের রাজনীতিতে তার ভূমিকার কথা তুলে ধরেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষতা ও আইনজীবী হিসেবে তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। ব্যারিস্টার জমির সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে
তিনি সফল এবং কালারফুল ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম। বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি পার্লামেন্টেই থাকবেন, তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তার যে স্বপ্নের আবহ ছিল সেটাকে মিলিয়ে নিয়ে সামনের দিনে আমরা যেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। 80,91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানান তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। IMF এর কিস্তির টাকা পাওয়া নিয়ে চিন্তা করছে না সরকার। জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যাচ্ছে বর্তমান সরকার। দুপুরে IMF প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আগের সরকার যে ঋণ কর্মসূচি নিয়েছিল তা জনগণের স্বার্থ সুরক্ষিত করা হয়নি, তাই আগের চুক্তি থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। সামনের দিনগুলোতে পর্যটন বিনিয়োগে ভিসা নীতির বড় ভূমিকা বাড়বে বলে আশা করেন তিনি। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব, এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। যে এখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন শিক্ষার্থী। আগামী 3 বছর আর্থিক সহযোগিতা পাবে তারা। এর আগে ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া হয় বৃত্তি পরীক্ষা। প্রায় ১৭ বছর আগে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়েছিল। ২০২২ সালে ডিসেম্বরে ফের পরীক্ষামূলকভাবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হলেও তার নিয়মিত হয়নি, বন্ধ ছিল দীর্ঘদিন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নের পরিবর্তনের অভিমত থাকলেও সেই আগের পদ্ধতিতেই এবার পরীক্ষা নেওয়া হয়। নানা জটিলতার কারণে ষষ্ঠ শ্রেণীতে উঠে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বসেন ৪ লাখের বেশি শিক্ষার্থী, পাশ করেছেন প্রায় ৩৯%। ট্যালেন্ট পুলে মোট ৩২,৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬,৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬,৫৯০ জন বৃত্তি পায়। আমি আবারও ধন্যবাদ জানাই। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণায় শিক্ষামন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগায়। এবছর অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিল, সামনের বছরে নিশ্চয়ই তেমনটি হবে না বলে আশা মন্ত্রী ও উপদেষ্টার। এপ্রিল মাসে ১৫-১৬তে এসে আমরা পরীক্ষা নিয়েছি, আমাদের প্রস্তুতির সময় লেগেছে। তো ওই সময়ে তাদের ওই পুরনো বইও ছিল না এবং তারা এই কমপ্লেনটা করেছিল যে এতদিন পরে আমরা অ্যাডমিশন হয়ে গিয়েছে, আমাদের বই নেই, কি করা যাবে। সেই সময় আমরা বলেছি যারা ইন্টারেস্টেড তারা দিবে, বই তো আর আমরা রিপ্রিন্ট করে দিতে পারবো না। সেই কারণে ড্রপ মানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কমে গিয়েছে। আমরা চাই আবারও সেই সংস্কৃতি ফেরত আসুক। বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত প্রতিটি স্কুলে উৎসবমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা আবারও তাদের সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করুক। প্রতিটি স্কুলে যেন সেটাকে তাদের স্বীকৃতি মেলে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বৃহত্তর আকারে দেওয়া শুরু করবে আগামী বছর থেকে, ২০২৬ বছর থেকে। এবং বৃত্তির আপনার অ্যামাউন্ট আপনার ওই যে ট্যালেন্ট পুলে এককালীন ২২৫ থেকে আমরা বৃদ্ধি করে ডাবল করে ৪৫০ করছি এবং মাসিকটা ৩০০ থেকে ৬০০ করছি। একই সাথে সাধারণটাও ২২৫ থেকে আমরা ডাবল করে ৪৫০ করছি।
এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন, যার মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন। ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা আর সাধারণরা পাবেন ২২৫ টাকা করে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কারিগরি শিক্ষার জন্য প্রত্যেক স্কুলে ল্যাব নিশ্চিত করা হবে। এছাড়া যুগোপযোগী পাঠ্য বইয়ে ইতিহাসের নির্মোহ বর্ণনা থাকবে। সেই সাথে প্রাথমিকের শিক্ষার্থীদের অন্তত একটি বাদ্যযন্ত্র বাজানো শেখানোর ব্যবস্থা করা উচিত বলে মত উঠে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মশালায়। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 4টি নতুন বইয়ের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বইয়ের কাগজের মান ও ছাপার মান ভালো করতে সচেষ্ট থাকতে হবে সবাইকে, মলাট হতে হবে আকর্ষণীয়। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, পাঠ্য বই যুগোপযোগী করা আর নতুন বিষয়ে আনা হচ্ছে বইয়ে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাতে কলমে শিক্ষায় বেশি নজর দিতে সেভাবেই হবে পাঠ্যপুস্তক। বক্তারা জানান, সংস্কৃতি ও খেলাধুলার বিষয়টি বড় কলবরে উঠে আসবে বইয়ে। প্রিন্টিং এবং পেপারগুলো অত্যন্ত অ্যাট্রাক্টিভ হতে হবে। এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করছি না। আমাদের মূল ফিলোসফি বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায় থেকে ঢাকার সেরা স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কারিগরি শিক্ষার একটা ল্যাব আমরা ম্যান্ডেটরি করব। 40-র উপরে থিওরিতে যেন না যায়, 60-র উপরে যেন বা মিনিমাম 60 যেন প্র্যাকটিসে থাকে। পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন পূর্বাচল ভ্যালি প্রকল্পে দ্বিতীয় ধাপে প্লট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটির সদস্যদের কাছে প্লট হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, নৌবাহিনী ইতোমধ্যে প্রকল্পটিতে প্রায় 1000 প্লট ক্রয় করেছে। পরিকল্পিত এই স্মার্ট টাউনশিপে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, শপিং মল ও বিনোদন সুবিধা সহ বিভিন্ন আধুনিক নাগরিক সুবিধা গড়ে তোলা হচ্ছে। সময়মতো প্লট হস্তান্তর ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যার ঘটনায় 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 19 জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছর 9 জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার উপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে, পাশাপাশি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাকে। ওই ঘটনায় পরের দিন 10 জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে 19 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। মাদকের মতো উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতাকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়। সকালে শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ হবে প্রগতিশীল, সাম্প্রদায়িকতা বিরোধী। এখানে মানুষ সব মিলিয়ে উন্নত জীবনযাপন করবে। নজরুল সঙ্গীতের সাথে বছরব্যাপী লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি সহ অন্যান্য সঙ্গীতের চর্চাও চালাবে সরকার। এসব বিষয়ে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাও। তিনি আরও বলেন, সারা পৃথিবীর মানুষ যেন বাংলা সংস্কৃতিতে মুগ্ধ হয়ে ছুটে আসতে পারে, এই নিয়ে সরকার কাজ করছে। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃতি, খেলাধুলা সবকিছু যোগ করতে নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি। এ সময় নজরুলের লেখা ও শিল্পকর্মকে এগিয়ে নিয়ে শিল্পীদের পরামর্শ শোনেন মন্ত্রী। মাদকটা আমাদের একটি কস্ট অফ এনিথিং, মাদক মাস্ট বি কাম ডাউন, এটাকে আমরা নির্মূল করতে চাই, মাস্ট বি মানে আউট অফ রুট আর কি, রুট আউট করতে চাই। অ্যাট দি সেম টাইম আমরা এই মৌলবাদী যে ভাবনা চিন্তা পিছিয়ে ফেলা যে এটাকে আমরা উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এটাকে আমরা নির্মূল করতে চাই। দেশজুড়ে ফুটবল প্রেমীদের জন্য এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ নিয়েছে আকিজ পাইপস ফুটবল চ্যাম্পিয়নশিপ। সকালে তেজগাঁওয়ে আকিজ গ্রুপের ভবনে এই চ্যাম্পিয়নশিপ উদ্বোধনের এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে জানানো হয়, এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও আকিজ পাইপস ফুটবল চ্যাম্পিয়নশিপে
বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফু দিয়ে। আকিস পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফু দিয়ে নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বলকে বিপক্ষ দলের গোল পোস্টে পাঠানোর লড়াই করবে। এই খেলায় যে কোনো সাধারণ মানুষ অংশ নিতে পারবেন বলেও জানায় কর্তৃপক্ষ। এই উদ্যোগটির অংশ হিসেবে আকিস পাইপসের 4টি সুসজ্জিত ব্র্যান্ডের ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য থাকবে নানান বিনোদন ও আকর্ষণীয় পুরস্কার। 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীরা জানান, ইতোপূর্বে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী শূন্য পদ সংরক্ষণের কথা থাকলেও গণমাধ্যমের বরাতে তারা জানতে পেরেছেন কলেজ পর্যায়ে মাত্র 75% পদ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তাদের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের জন্য চরম হতাশাজনক। তারা আরও জানান, এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় 3টি ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্য পদ যুক্ত না করায় এবং পূর্বে সুপারিশপ্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশ পাননি। ফলে তারা চরম সামাজিক হেয় প্রতিপন্নতা ও অমানবিক জীবনযাপন করছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে 8ম নেহরিন খান স্মৃতি বক্তৃতা 2026। সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক স্মৃতি বক্তৃতা প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিষ্ঠার ভিত্তিতে কার্যকর রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন, প্রশাসন সংস্কার এবং কর রাজস্ব ব্যবস্থার অটোমেশনের প্রস্তাব দেন তিনি। সুশাসন নিশ্চিত করা গেলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ফরাসউদ্দিন। নেত্রকোনায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে উপজেলার লক্ষ্মীগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, গত 9 জুলাই প্রধান শিক্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রধান শিক্ষকের মুক্তি না দিলে পরীক্ষা ও ক্লাসে ফিরবে না বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। নীলফামারীতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ একই পরিবারে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 2 জন। বিকেলে ডোমার উপজেলার বাঙ্গা মটুকপুর নদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যান চালক পরিমল বর্মন, যাত্রী প্রতিমা রানী ও তার ছেলে পিতোসা ও যাদব। স্থানীয়রা জানায়, যাত্রীবাহী ভ্যানটি যাওয়ার সময় পেছন দিক থেকে আসে একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন 4 জন। পরে স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।